এই নামগুলা জাস্ট এইটা একটু মনে রেখে এই নামগুলা জাস্ট একটা রিডিং দিয়ে যাবে, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। জাস্ট এইরকম যে নাম আছে যাতে অপশনে দেখে বুঝতে পারো, চিহ্নিত করতে পারো, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই আটটা হচ্ছে তোমার এক্সট্রা জিনিস, কিন্তু অনেক সময় আসে, বুঝছো? কারণ হচ্ছে কারপাল আর হচ্ছে টার্সাল এই দুইটা হাতে মিক্স করে দেয়, নিচের প্রতি কারপালের অংশ বা নিচের প্রতি কারপালের অস্থি আর নিচের প্রতি টার্সালের অস্থি, জাস্ট এই ছন্দটা মুখস্থ রাখবা। এই ছন্দটা মুখস্থ রেখে জাস্ট হচ্ছে তুমি জাস্ট নামগুলো যাতে একবার দেখে চিনতে পারো, এটা মুখস্থ রাখার দরকার নেই, যাকে মুখস্থ করবো যে বলতে হবে এমনটা না, জাস্ট নামটা দেখার সাথে চিনতে পারো। তার জন্য তোমার হচ্ছে ছন্দটা মুখস্থ রাখলে বুঝতে পারো, কারণ প্রথম লেখাটা দিয়ে তোমার এই নামগুলো চলে আসে। তাহলে অপশনটা মিলাবো যে প্রথম লেখাগুলো দিয়ে আমার কিছু নাম হচ্ছে শিখলাম, বুঝতে পারছো? এই গেল হচ্ছে আটটা, আটটার পরে হচ্ছে 16টা, এগুলো হচ্ছে তোমার হচ্ছে কারসাল অস্থি। এরপরে আসলে হচ্ছে তোমার হচ্ছে টার্সাল অস্থি, টার্সাল অস্থি, টার্সাল। এগুলো প্রত্যেকটা কি একটা করে ছিল না? মোট 8টা ছিল, প্রত্যেকটা একটা করে ছিল, ঠিক আছে? কিন্তু টার্সালে কিন্তু তোমার মোট আছে 5টা। ওকে, টার্সাল হচ্ছে অস্থি মোট কয়টা বলো তো? 7টা না? প্রত্যেকটা বাহুতে 7টা, মোট হচ্ছে 14টা, মোট 14টা, কিন্তু প্রত্যেকটা বাহুতে 7টা। এই প্রত্যেকটা বাহুতে 7টা কি কি আমরা এটা একটু দেখার চেষ্টা করব। প্রত্যেকটা বাহুতে 7টা কি? এর জন্য একটা ছন্দ আছে, সেটা কি? কুনি। কুনি তোমার হচ্ছে 3 টাকায় 3 টাকায় মানে 3 টাকায় কিনেছে, ঠিক আছে? উনি 3 টাকায় কিনেছে। কি কিনেছে? উনি 3 টাকায় না, তোমার হচ্ছে 3টা টার্সাস, এটা নাম সব আমি বলে যাচ্ছি। মেইন জিনিস হচ্ছে আমরা এটা মনে রাখলেই হবে, এটা হচ্ছে আমাদের কি হয়, ঠিক আছে? যে উনি 3 টাকায় কিনেছে, কি কিনেছে আমি জানি না, তাহলে হচ্ছে উনি 3টা টার্সাস টাকায় কিনেছে, এটা মনে রাখতে হবে। আমার মেইন জিনিস হচ্ছে এটা, টার্সাসটা এই কারণে একটা অ্যাড করা হয় কারণ টার্সাস দিয়ে তোমার হচ্ছে কি টার্সাস বা টার্সাস দিয়ে এটা বোঝানো হয়, এটা যার হচ্ছে টার্সাস আছে কয়টা, টার্সাস আছে এটা, ঠিক আছে? এখন আসলে যে কুনি, কুনিতে কি কুনিফর্ম, কুনিতে কি কুনিফর্ম, কুনিফর্ম কয়টা? এই মোট 3টা, কুনিফর্ম হচ্ছে মোট 3টা, কুনিফর্ম হচ্ছে 3টা, আর হচ্ছে তোমার হচ্ছে বাকি 4টা একটা একটা করে আছে। ট্যাতে কি বলতো? ট্যাতে আছে একটা, ট্যাতে আছে একটা, ইতে আছে একটা, নেতে আছে হচ্ছে নেভি উড়ানো হয়। ট্যাতে কি? ট্যালাস। আর ক্যাতে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস। আর এই কিতে কিউবয়েড। আর এই নিতে নেবি জাস্ট একটা জিনিস মনে রাখা লাগবে, ইউনিফর্ম আছে 3টে, এটা খুব ইম্পর্টেন্ট। ইউনিফর্ম আছে 3টে, আর বাকিগুলো একটা একটা করে, একটা একটা করে 4টা, এই 4 আর 3 হচ্ছে 7, এটা জাস্ট এই কি পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে। উনি 3 টাকায় কিনেছে, কি কিনছে আমি জানি না, অনেক সময় বলে দেওয়া থাকে উনি তোমার হচ্ছে 3টা টার্সাল টাকায় কিনেছে, এটাও অনেক সময় বলে দেওয়া থাকে। জাস্ট হচ্ছে উনি যে ইউনিফর্ম হচ্ছে তোমার হচ্ছে কত, ইউনিফর্ম আছে 3টা, তারপর ক্যাটে টাকা, ক্যাটে হচ্ছে তোমার ক্যালাস একটা, ক্যাটে ক্যালকেনিয়াসের একটা, তারপর হচ্ছে টিতে হচ্ছে কিউবয়েডের একটা, আর নেতে হচ্ছে নেভিগুলো। এখানে দুটো করে আসছে টাকায়, টাকায় না টাকায়, টাকায় হচ্ছে টাকায়, আর হচ্ছে কি আর কি আর ঠিক আছে? এই মনে রাখার চেষ্টা করবো শর্টকাটে, এটা লাগবে না যে এমনটা না, এটা কিন্তু তোমার হচ্ছে জাস্ট অপশনে দেখে যাবে চিনতে পারো, এই জন্য এটা মনে রাখা, আমি এটা মনে করি। আর একবার জাস্ট রিডিং দিয়ে রাখবা, এই নামগুলো একবার যদি দেখলে চিনতে পারবে না এটা ছিল, অপশন দেখে চিনতে করতে পারবে। এটা ছিল যে তোমার হচ্ছে ট্যাক্সেলের অংশ, ট্যাক্সেলের 7টা 14টা। এই ছিল তোমার হচ্ছে অস্থি নিয়ে সকল অস্থির মধ্যে চলে আসছে। আর কোনো কিছু বাদ আছে? 206টা হইল না? 206টা অস্থি হচ্ছে, আমি ওটা বাদ করছে। 206টা অস্থি আমরা পড়ে ফেলছি, বুঝছো? এখন তুমি মানবদের 206টা অস্থি সম্পর্কে বলতে পারবে। আমাদের একটা বাদ করছে মেরুদণ্ডটা বা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেরুদণ্ড সবসময় তোমার হচ্ছে মাথা সব সময় এটা খুবই ইম্পর্টেন্ট বলে দিলাম কিন্তু
5 স্টার এই থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 1 বছর পর পর প্রশ্ন খুবই হট টপিক এটা। মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে কয়টা ছিল? 26টা, 26টা তাই না? 26টার মধ্যে কি কি ছিল? এখন দেখুন মেরুদণ্ডের মধ্যে তোমার অস্থিগুলো কি কি ছিল। প্রথমটা ছিল হচ্ছে তোমার সার্ভাইকাল, তারপরটা হচ্ছে থোরাসিক, তারপরটা হচ্ছে ল্যাম্বার, তারপরটা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড না বলে আমরা করব হচ্ছে সেক্রিজিয়াম, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কক্টিজিয়াম, 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 কক্টিজিয়াম। এটা হচ্ছে তোমার হচ্ছে স্যাক্রিজিয়াল, স্যাক্রিজিয়াল, এটা হচ্ছে তোমার হচ্ছে কক্টিজিয়াম, কক্টিজিয়াম। হচ্ছে এটাকে বলা হয় তোমার হচ্ছে স্যাক্রাস, স্যাক্রাস বলা হয় যেটা বলা হয়। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি এখানে তোমার মনে রাখা লাগবে কোনটা কয়টা, কোনটা কয়টা আছে এটা তোমার মনে রাখা লাগবে। সার্ভাইকাল, সার্ভাইকাল হচ্ছে তোমার প্রথম 7টা হচ্ছে সার্ভাইকাল, পরের 12টা হচ্ছে থোরাসিক, আর ল্যাম্বার হচ্ছে পরের 5টা, 5টা, আর এই দুটো হচ্ছে তোমার হচ্ছে একটা একটা হচ্ছে একটা করে। এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কনফিউশন হয় এখানে। দেখো এই হচ্ছে মোট হচ্ছে মনে রাখবা মেরুদণ্ডের মধ্যে হাড়ি হচ্ছে বা অস্থি হচ্ছে মোট হচ্ছে 26টা। এই মেরুদণ্ডের অস্থিগুলোর নাম কি? প্রথমটা হচ্ছে সার্ভাইকাল, তারপরটা হচ্ছে থোরাসিক, তারপরটা হচ্ছে ল্যাম্বার, তারপরটা হচ্ছে আমি যেটা বললাম সেক্রিজিয়ালটা একটু মনে রাখো, তারপরটা হচ্ছে তোমার হচ্ছে কক্টিজিয়াম, তারপরটা হচ্ছে তোমার হচ্ছে সেক্রিজিয়াল, তারপরটা হচ্ছে কক্টিজিয়াল। ঠিক আছে? এখন দেখো এই যে সেক্রিজিয়াল নামটা বলছি না, সেক্রিজিয়াল হচ্ছে তোমার আসলে থাকে হচ্ছে কয়টা? 5টা, আর কক্টিজিয়াল থাকে হচ্ছে তোমার হচ্ছে 4টা। এবারে এই পাশে যোগ করো, এটা একটা একটা করে যোগ করলে কত হয়? 26টা। আর এই পাশে যদি তুমি 5টা 4টা নিয়ে যোগ করতে তাহলে 33টা। ঠিক আছে? এই সেক্রিজিয়াল আর কক্টিজিয়াল আমি এই কারণে বলছি, তোমার যে যদি একটা একটা করে বলো মানে তোমার পূর্ণ বয়স্ক না, শিশুদের, শিশুদের দেখা যায় সেক্রিজিয়াল থাকে হচ্ছে 5টা, কক্টিজিয়াল থাকে হচ্ছে তোমার হচ্ছে 4টা। এই 4 5 9টা থাকে। কিন্তু যখন তুমি পূর্ণ বয়স্ক হয়ে যাবা তখন তোমার এই সেক্রিজিয়ালটা পরিণত হয় স্যাক্রামে, স্যাক্রামে। ঠিক আছে? এটা হয় স্যাক্রামে, ওই স্যাক্রাম তোমার কি দাও হচ্ছে স্যাক্রাম, আর এটা হচ্ছে তোমার হচ্ছে কক্টিজিয়ালটা হচ্ছে কি? কক্টাস। স্যাক্রাম আর হচ্ছে কক্টাস। এই যে এটা হচ্ছে স্যাক্রাম হচ্ছে একটা, কক্টাস হচ্ছে একটা। আর যখন আমি বলবো যে 5টা 4টা তখন কিন্তু স্যাক্রাম না, তখন স্যাক্রাম না কিন্তু না, তখন হচ্ছে তোমার হচ্ছে সেক্রিজিয়াল। এই 5টা সেক্রিজিয়াল একত্রিত হয়ে বা হচ্ছে স্যাক্রাস একত্রিত হয়ে তোমার হচ্ছে স্যাক্রাম হচ্ছে। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার কক্টাসটা হচ্ছে 4টা সেক্রিজিয়াল একত্রিত হয়ে পূর্ণ বয়সের ক্ষেত্রে সেটা একটা গুণ করি, একটা গুণ আমরা এটা করব। এই যে মনে হচ্ছে 7 12 19, 19 আর 5 24, 24 আর 2 কত? 26। আর এর পাশে তুমি যোগ করো 5টা 5 4 9, 9 আর 5 কত? 14, 14 আর 12 কত? 26, 26 আর 7 হচ্ছে তোমার হচ্ছে 33। এই 33টা হচ্ছে শিশু অবস্থায় থাকে, এটা একটু খেয়াল রাখো। এখন দেখো এখানে আরো কিছু শেখার আছে। অনেকে কি ইংলিশটা শিখে দেয়, ইংলিশটা শিখে গিয়ে অনেক সময় কি বাংলা দিয়ে চলে আসে, ইউনিভার্সিটিও চালাক হয়ে গেছে। অনেক সময় এটা এই সাবজেক্টে থাকবে না, থাকবে কি বিবাদেশী, বিবাদেশীয়, বিবাদেশীয় তোমার হচ্ছে অস্থি মোট কয়টা? এটা নাম হচ্ছে বিবাদেশী। আর থোরাসিক, থোরাসিকের নাম কি? দেখো থোরাসিক কি দেওয়া আছে? জানেন বাংলাটা কিন্তু শেখা লাগে, বুঝছো? অনেক সময় ইংরেজি থাকে না। দেওয়া নেই, এরাও দেয়। ঠিক আছে? এই বাংলাটা মনে রাখবা, বাংলাটা দিয়ে অনেক সময় চলে আসে, ওই জন্য অনেক পারে না, বুঝছো? এটা হচ্ছে তোমার হচ্ছে সার্ভাইকাল হচ্ছে বিবাদেশীয়, তারপর থোরাসিকটা খুব সম্ভবত ছিল কক্টিজিয়ালটা ছিল হচ্ছে তোমার শ্রেণীদেশীয় মনে হয়, আর ল্যাম্বারটা ছিল কোটিদেশীয়, 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 আর শ্রেণীদেশীয় ছিল মনে হয় খুব সম্ভবত কক্টিজিয়াল, আর হচ্ছে তোমার না এই কক্টিজিয়াল হচ্ছে উচ্চদেশীয়। উচ্চ মানে কি লেজ না? উচ্চদেশীয়। অনেক সময় বলা হয় না যে তোমার হচ্ছে কি তোমার যে এমনও তোমার কি মানুষের পিছনে একটা ছোট লেজের মধ্যে একটা অস্থি থাকে, বিবর্তনের কারণে বলেন ছোট অস্থির মধ্যে ছোট ওই লেজের মধ্যে একটা অস্থি রয়ে গেছে, সেটা নাম হচ্ছে যে কক্টাস বা কক্টিজিয়াল। এটা হচ্ছে উচ্চদেশীয় অস্থি, উচ্চদেশীয় অস্থি। আর সেক্রিজিয়ালটা হচ্ছে শ্রেণীদেশীয়, শ্রেণীদেশীয়, শ্রেণীদেশীয়। আর হচ্ছে ল্যাম্বারটা হচ্ছে কোটিদেশীয়, কোটিদেশীয়। তাহলে বাকি থাকবে কি? থোরাসিকটা, তাই না? আর থোরাসিকটা বলে হচ্ছে বিবাদেশীয়, কোটিদেশীয়, শ্রেণীদেশীয়, উচ্চদেশীয়। একটা কি ছিল? হ্যাঁ, থোরাসিকটা
বক্ষদেশীয়। আরে এটা তো সহজ ছিল। এই যে বক্ষদেশীয় 12টা ছিল না, এটা হচ্ছে বক্ষদেশীয়। বুঝতে পারছো? এই যে না বাংলাগুলো একটু শেখা লাগবে। অনেক সময় দেওয়া থাকে যে তোমার উপদেশীয় অস্থিপায়টা বা ডিম্বাদেশীয় অস্থিপায়টা, ইংরেজিটা থাকবে না, অনেক ইংরেজিতে মুখস্থ করে যায়, ওই জন্য বাংলা দিয়ে আসলে কনফিউশনে পড়বো, কারণ ওই সময় মাথা কাজ করবে না। অর্থাৎ হচ্ছে বাংলা ইংরেজি দুইটাই পড়বো, যে সার্ভাইকাল ডিম্বাদেশীয়, থোরাসিক বক্ষদেশীয়, ল্যাম্বার হচ্ছে পরিদেশীয়, সেক্রিজিয়াল হচ্ছে সিলিদেশীয় বা শ্রোণীদেশীয়, আর কক্সিজিয়াল হচ্ছে উচ্চদেশীয়। টেকনিক করে মনে রাখবা। আর এটা একটু খেয়াল রাখবা, যখন আমি স্যাকাম বলবো স্যাকাম থাকবে একটা, যখন আমি ককাস বলবো ককাস থাকবে হচ্ছে তোমার হচ্ছে একটা, কিন্তু যখন আমি সেক্রিজিয়াল বা স্যাকাম বলবো তখন হচ্ছে 5টা, বা কক্সিজিয়াল বলবো তোমার হচ্ছে 4টা। এই জিনিসগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, সবগুলো মনে রাখতে লাগবে। আবার মেরুদণ্ড আমি বলতেছি পূর্ণবর্ষের ক্ষেত্রে 26টা, পূর্ণবর্ষের ক্ষেত্রে 26টা, যখন তোমার বয়স 26 হবে, সহজ কথায় অনেক জায়গায় লেখা আছে যখন তোমার বয়স 26 বছর হবে তখন তোমার হচ্ছে তোমার মেরুদণ্ডটা হবে তোমার কি, তোমার হচ্ছে 26টা, আর 26 বছরের আগে তোমার মেরুদণ্ড থাকবে মোটামুটি 33টা। অনেক জায়গায় ডিফারেন্সটা আছে, বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু এক্সট্রা যত্ন দিয়ে করবো, এটা এক্সট্রা কেয়ার দিয়ে করবো। এটা খুব বেশি আসে যে সার্ভাইকাল অস্থিপায়টা, থোরাসিক অস্থিপায়টা, ল্যাম্বার অস্থিপায়টা, এটা কনফিউশন হয়। মোট কি আমার 206টা অস্থি গেছে না? বলো তো শিশুদের অস্থি মোট কয়টা? হ্যাঁ 300টা। আচ্ছা ঠিক আছে, আমরা অস্থিটা গেল। আচ্ছা এরপরে আসো, এরপরে দেখো একটা জিনিস আছে। আচ্ছা তোমাদের যে প্রথমে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে না, এটা বাসায় করবা, বাদ বাকি আমি অনেক কিছু বলছি, যেগুলো বলছি এগুলোর ভিতরে ঢোকানো আছে। আর একটা কিছু নতুন দুই একটা জিনিস শেখা লাগবে, সেগুলো আমি শেখাই দিচ্ছি। যে তোমার হচ্ছে অস্থি তো পড়লাম, তারপরে তরুণাস্থিতে ঢুকবো। তরুণাস্থি পড়ার আগে তোমার হচ্ছে অস্থি কি নিয়ে বলতো, অস্থির যে ম্যাট্রিক্সটা আছে, অস্থি আর হচ্ছে তরুণাস্থি, এটা নিয়ে আমরা একটু স্টাডি করবো। এই যে অস্থির ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি বলতো? না ম্যাট্রিক্সটা হচ্ছে অস্থির যে ভিতরে যে তোমার মজাটা আছে না, অস্থি কি নিয়ে গঠিত, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই অস্থি ম্যাট্রিক্সটা কি তল কত না, অস্থি ম্যাট্রিক্স কি কঠিন? কঠিন, হ্যাঁ কঠিন। অস্থি কি কঠিন না? অস্থি ম্যাট্রিক্সটা হচ্ছে কঠিন, আর তরুণাস্থিটা হচ্ছে কি অর্ধ কঠিন। এটা ম্যাট্রিক্সটা কি অর্ধ কঠিন, মানে হচ্ছে ম্যাট্রিক্স মানে তরুণাস্থিতে যা নিয়ে গঠিত সেটা হচ্ছে তোমার হচ্ছে অর্ধ কঠিন, অর্ধ কঠিন। তারপরে হচ্ছে এটা কি তোমার হচ্ছে অস্থির ম্যাট্রিক্সটা হচ্ছে অনমনীয়। অনমনীয় আমি যেটা বলছি এটা ডিফারেন্স, তোমাদের এখানে কিন্তু আসবে অনমনীয়, আর এটা হচ্ছে নমনীয়। ম্যাট্রিক্সটা হচ্ছে নমনীয়। তারপরে এটা হচ্ছে স্থিতি অস্থিতিস্থাপক, 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 এটা হচ্ছে তোমার হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে অস্থির ম্যাট্রিক্সটা। অস্থির ম্যাট্রিক্স হচ্ছে কঠিন, অনমনীয়, যেহেতু তোমার কঠিন সেটা হবে অনমনীয়, আর হবে তোমার হচ্ছে অস্থিতিস্থাপক, মানে নড়ানো যাবে না। ঠিক আছে, খুব আর কঠিন। আর তরুণাস্থির ম্যাট্রিক্সটা হবে তোমার হচ্ছে অর্ধ কঠিন, নমনীয় থাকবে, এই যে তোমার হচ্ছে নাকের মুখে এটা নড়াইতে পারতেছো, আবার হচ্ছে কি থাকবে স্থিতিস্থাপক থাকবে। একটা জিনিস দেখো, নাকের যে গোড়ায়, নাকের গোড়ায় কিন্তু থাকে তোমার কি অস্থি না তরুণাস্থি বলতো? এই যে নাকের গোড়ায় এটা থাকে কিন্তু অস্থি। ঠিক আছে, মনে রাখবেন নাকের গোড়ায়, গোড়া দিয়ে যে গোড়া, নাকের গোড়ায় থাকে অস্থি, আর সামনে থাকে হচ্ছে তরুণাস্থি। ঠিক আছে, তারপরে আসো অস্থি আর তরুণাস্থির মধ্যে ডিফারেন্স করতেছি, কিন্তু আমরা অস্থি আর তরুণাস্থির মধ্যে কয়েকটা পার্থক্য লাগবে, এটা রিটেনে আসে। অস্থি আর তরুণাস্থির মধ্যে কয়েকটা পার্থক্য লাগবে, এই যেখানে তোমার পার্থক্য একটা চলে আসে বেশি পরিমাণ। তারপরে হচ্ছে কি তোমার অস্থির আবরণটাকে কি বলে, খুবই গুরুত্বপূর্ণ নরমাল এমসিকিউর জন্য। এর আবরণ কি বলে, আর এই আবরণ কি বলে? অস্থির আবরণকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। অস্থির আবরণকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম। আর তোমার তরুণাস্থির আবরণকে কি বলে? পেরিকন্ড্রিয়াম। খুবই গুরুত্বপূর্ণ এটা, এই আবরণগুলো। ঠিক আছে, অস্থির আবরণকে বলা হয় হচ্ছে পেরিওস্টিয়াম, আর তরুণাস্থির আবরণকে বলা হয় হচ্ছে পেরিকন্ড্রিয়াম। হাড়ের আবরণকে কি বলে বলতো? হৃৎপিণ্ডের আবরণ, হ্যাঁ পেরিকার্ডিয়াম। এগুলো বলতে কথা বলবো না। তারপর আজকে আমরা করবো শ্বাসক্রিয়া ও শ্বসন। ফুসফুসের আবরণের নাম কি বলো?
সেই আবরণের নাম কি? উলুরা না? হ্যাঁ, উলুরা। আচ্ছা, এই দুটো একটু মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এই আবরণ যতগুলো আছে না সবগুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইনফরমেশন ছিল, তোমরা খেয়াল করছো কিনা, আচ্ছা একটু বলো তো দেখি, এগুলো কিন্তু সবগুলো আগে পড়ে আসতো। ওই যে তোমার লালারসের মধ্যে পানির পরিমাণ কতটুকু বলতে পারবে কেউ? লালার মধ্যে কত? তারপরে হচ্ছে তোমার হচ্ছে লালা ছিল, আর কি ছিল? গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস এটা একটা ছিল, আর কি ছিল? মূত্র ছিল, আর কি ছিল? তোমার পিত্তরস ছিল। এই জিনিসগুলো তোমার বিভিন্ন চ্যাপ্টারে, এই যে এইটা ছিল হচ্ছে তোমার হচ্ছে কি পরিপাকে, এটা ছিল হচ্ছে আমরা লাস্ট যেটা করছিলাম প্রথম পথে, আর এটা ছিল হচ্ছে পরিপাকে। এই জিনিসগুলো আনুমানিক বলো, কেউ বলতে পারবা লালারসে মানে পানির কতটুকু ছিল, পানির পরিমাণ কত পার্সেন্ট ছিল, পানি কত পার্সেন্ট ছিল বলো? এগুলো হচ্ছে দাস, খুবই কমন প্রশ্ন, ঠিক আছে? এখন বলতেছো পরে কিন্তু কনফিউশন হবে, এগুলো কিন্তু একদম নির্দিষ্ট কত পার্সেন্ট পানি আছে। বলো তো লালারসে কত পার্সেন্ট পানি থাকে? একটা বলো না, গেস করো, তোমাদের তখন গেস করতে হবে, কারণ তোমরা তো চলে আসছো, তোমাদের সময় নেই। এই মূত্রটা তো পারার কথা, আমরা তো মূত্র তো গত শুক্রবারই করলাম। হ্যাঁ, মূত্রে কত? 96 ছিল, এখন 96 গ্যাস্ট্রিক জুস কত? এটা তো পারার কথা, এটা তো খুবই ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক জুস মানে কি? তোমার হচ্ছে যে পাকস্থলীতে যে HCl ফর্ম হয়, সেই হচ্ছে তোমার হচ্ছে এই HCl এর পানি কেমন সেটা বলো। তোমার পাকস্থলীতে যে HCl এর ফর্ম হয় এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। যে অ্যাসিডিক যে তোমার হচ্ছে জুসটা তৈরি হয় সেটাকে বলে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের পানি কেমন কত জানো না? 99.5%, ঠিক আছে? লালারসের পানির পরিমাণ হচ্ছে 95.5%, আর পিত্তরসের পানির পরিমাণ হচ্ছে 89%। এটা এক জায়গায় লিখে রাখবে, এক জায়গায় লিখে একবারে করো, আলাদা আলাদা করে করে লাভ নেই, পরে কনফিউশন হবে যে গ্যাস্ট্রিক জুসের জন্য এটা করলাম না হচ্ছে লালারসের জন্য এটা করলাম, এভাবে করে লাভ নেই। একবারে এগুলো একটা নোটে থাকবে, এক জায়গায় থাকবে, এক জায়গায় একবারে চলতে করবে, আর তুলনা করে করবো। একটা জিনিস দেখো, খেয়াল করে দেখো, গ্যাস্ট্রিক জুসে দেখো পানির পরিমাণ কত বেশি, 99.5%, আর লালারসে দেখো কত, 95.5%। বুঝতে পারছো? আর পিত্তরসে হচ্ছে 90%। বুঝতে নাই? এটা বাসায় গিয়ে নিজে নোট করবা, খুঁজা 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 নোট করবা। আসলে কোনটা কত পার্সেন্ট ছিল এই প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আসবে না সেগুলো একটু গবেষণা করবা, গবেষণা করে নিজে খুঁজবা, তাহলে লাভ আছে। সবকিছু তোমাকে শিখে দেওয়া হবে না, নিজে অ্যানালাইসিস করবা, নিজে বুঝবা কোথা থেকে প্রশ্ন আসবে। তারপরে দেখো, এই যে আবার আমরা কি করছিলাম, অস্থি আর তরুণ অস্থির আমরা পার্থক্য করতেছিলাম। আমরা দুইটা পার্থক্য দেখলাম, একটা হচ্ছে তোমার হচ্ছে অস্থির ম্যাট্রিক্সটা কেমন হবে, তরুণ অস্থির ম্যাট্রিক্স কেমন হবে। তারপর হচ্ছে অস্থির আবরণকে বলে পেরিস্টিয়াম, তরুণ অস্থির আবরণকে বলে হচ্ছে তোমার পেরিকর্ডিয়াম। আর কি পার্থক্য বলতে পারবে কেউ? আর কোনো পার্থক্য কেউ বলতে পারবা? তার মাথায় আসে? আসতেছে না মাথায়? দেখো, হ্যাঁ, অস্থির কোষকে কয় ভাগে ভাগ করা যায়? অস্থির কোষকে ভাগ করা যায় 3 ভাগে। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, একটা কি আছে? অস্টিওব্লাস্ট, একটা কি আছে? অস্টিওসাইট। এই অস্থিকোষকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। আর তরুণ অস্থিকোষকে ভাগ করা যায়? তরুণ অস্থিকোষকে যেমন হচ্ছে নরমালি ভাবে ভাগ করা যায় না, তবে হচ্ছে কন্ড্রোসাইট বা কন্ডিসাইট আর আরেকটা টাইপের বলা হয়। এরকম তোমার হচ্ছে আমি যেভাবে অস্থিকোষকে 3টা ভাগে ভাগ করছি, 3টা ক্যাটাগরিতে, যেমন একটা অস্থিকোষকে 3 ভাগে ভাগ করা যায়, একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট, একটা হচ্ছে অস্টিওসাইট। আর তরুণ অস্থিকোষকে যেমন ভাগ করা যায় না, যেমন হচ্ছে একটা হচ্ছে কন্ড্রোসাইট আর হচ্ছে তোমার হচ্ছে কন্ড্রোপ্লাস্ট বা এরকম কিছু একটা নাম আছে। এটা একটা কথা। তরুণ অস্থিকোষকে বলা হচ্ছে কন্ড্রোসাইট, এটা একটা কথা। তরুণ অস্থিকোষকে বলা হচ্ছে কন্ড্রোসাইট। আবার দেখো তোমার হচ্ছে অস্থি কোথায় পাওয়া যায়, তরুণ অস্থি কোথায় পাওয়া যায়, এই জিনিসগুলো বলতে পারো। অস্থি কোথায় পাওয়া যায়?
एग्जांपल दाও অস্থি হচ্ছে তোমার হচ্ছে সারা দেহে যে তোমার কি তোমার যে কঙ্কাল সিস্টেমটা আছে পুরোটা হচ্ছে অস্থি নিয়ে করতে তোমার অস্থি কোথায় পাওয়া যায় তোমার যে স্পেসিফিক্যালি কয়টা নাম দিয়ে কোথায় পাওয়া যায় কানের পিনাতে তারপর দুইটা অস্থি সন্ধিস্থলে এখানে তোমার হচ্ছে তোমার পাওয়া যায় এরকম ভাবে কমপক্ষে 4টা কি 5টা তোমার হচ্ছে ডিফারেন্স মনে রাখা যেগুলো সহজগুলো তোমার মাথায় যেগুলো থাকে সেগুলো আর এখানে আমি যেটা বলছি এটা খুব ইম্পর্টেন্ট এটা নরমালি তোমার এমসিতে আসে অস্থির আবরণ কি বলে অস্থির আবরণ কি বলে এখন আরেকটা জিনিস আমি এখানে যেটা বলতে চাচ্ছি এই অস্থির ম্যাট্রিক্সটা এই যে অস্থির ম্যাট্রিক্সটা কি নিয়ে বলতে জানো অস্থির ম্যাট্রিক্সটা হচ্ছে জৈব উপাদান আর হচ্ছে কিছু অজৈব উপাদান নিয়ে গঠিত যার মধ্যে জৈব উপাদান আছে 40% আর অজৈব উপাদান আছে হচ্ছে 60% 90 খুবই গুরুত্বপূর্ণ অস্থি ম্যাট্রিক্সটা হচ্ছে দুটো উপাদান নিয়ে গঠিত একটা জৈব উপাদান একটা হচ্ছে অজৈব উপাদান জৈব উপাদান আছে 40% কম আর অজৈব উপাদান আছে 60% বেশি এই যেহেতু অজৈব উপাদানের পরিমাণটা বেশি এই কারণে অস্থি ম্যাট্রিক্সটা কঠিন অজৈব উপাদান হিসেবে কি থাকতে পারে এখন এই জায়গায় আসো অজৈব উপাদান হিসেবে থাকতে পারে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ইও ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আমি একদম সংকেতে দিয়ে দিতাম ফর্মুলা দিয়ে তোমার বইয়ে লেখা ক্যালসিয়াম কার্বনেট এটা খুব ইম্পর্টেন্ট কার্বনেট অজৈব উপাদান অস্থি ম্যাট্রিক্সে অজৈব উপাদান হিসেবে কোনটি পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আর তোমার জৈব উপাদান হিসেবে মোটামুটি পাওয়া যায় মেইনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোলাজেন অস্থির মধ্যে জৈব উপাদান হিসেবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোলাজেন এই জিনিসগুলো একটু খাতা কাছে করো বুঝছো এই যে এটা ছিল হচ্ছে তোমার অস্থি আর তরুণস্থি সম্পর্কে আর তরুণস্থি সম্পর্কে আমার আরেকটা টপিক বাকি আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তরুণস্থি থেকে আমি মোটামুটি যে তোমার ম্যাট্রিক্সটা কেমন হবে এটার উপর ডিপেন্ড করে 4 ভাগে ভাগ করতে পারি তরুণস্থির ম্যাট্রিক্সটা কেমন হবে স্বচ্ছ হবে না ঘোলা হবে না কি হবে এটার উপর ডিপেন্ড করে আমি তরুণস্থিকে 4 ভাগে ভাগ করতে পারি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তরুণস্থি থেকে এই ভাগটা হচ্ছে এটা তরুণস্থি থেকে হঠাৎ এটা দেওয়া আছে না এই বইয়ে এই যে তোমার হচ্ছে কন্ড্রোসাইট যেটা বলছিলাম যে তরুণাস্থি কোষকে কি বলা হয় আমি লিখে দিয়েছিলাম কন্ড্রোসাইট এটা সাইট হবে সাইট না কন্ড্রোসাইট বা কন্ড্রোসাইট এই যে সাইট হবে কন্ড্রোসাইট এই যে কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট বলা হয় যেটা বলছিলাম একটা নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট এখন এই যে তোমার তরুণাস্থির মধ্যে যে তোমার ইয়ারা থাকবে তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমি তরুণাস্থিকে ভাগ করতে পারি 4 ভাগে এটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসিফিকেশনগুলো সেটা কি একটা কি প্রথমটা কি আয়োডিন বা স্বচ্ছ তরুণাস্থি এটা প্রত্যেকটা एग्जांपलগুলো তোমার মনে রাখা লাগবে আয়োডিন বা হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি আরেকটা কি আরেকটা হচ্ছে স্থিতিস্থাপক বা হচ্ছে ইলাস্টিক তরুণাস্থি স্থিতিস্থাপক এটার একটা নাম আছে স্থিতিস্থাপক বা হচ্ছে ইলাস্টিক দিছে তো ইলাস্টিক এটার আরেকটা নাম আছে তোমার হচ্ছে ইলাস্টিক বা হচ্ছে পিট বলা হয় পিট তরুণাস্থি তারপর 3 নাম্বারটা যেটা দিছে সেটা হচ্ছে তোমার শ্বেত তন্তুময় তরুণাস্থি শ্বেত তন্তুময় তরুণাস্থি আর 4 নাম্বারে দিছে যেটা যে চূর্ণময় তরুণাস্থি বা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি চূর্ণময় তরুণাস্থি মনে করো এখানে আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা হচ্ছে তোমার হচ্ছে ডেফিনিশনগুলো আর হচ্ছে তোমার ইয়াগুলো জানা লাগবে एग्जांपलগুলো জানা লাগবে এটা কি এটা হচ্ছে স্বচ্ছ নাম দিয়ে বুঝতে পারতেছো এই আয়োডিন তরুণাস্থি তোমার ম্যাট্রিক্সটা হবে স্বচ্ছ এটা একটা एग्जांपल দাও एग्जांपल বলতে পারবে কেউ एग्जांपलগুলো আছে যে নিচে কোনটি আয়োডিন তরুণাস্থির উদাহরণ মানে নিচে কোনটি শ্বেত তন্তুময় তরুণাস্থির উদাহরণ মানে নিচে বা বলে দিল যে ব্যাঙের তরুণাস্থিটা কেমন ব্যাঙ ও হাঙরের তরুণাস্থিটা হচ্ছে আয়োডিন ও স্বচ্ছ তরুণাস্থি এটা মনে রাখবে এইভাবে ব্যাঙ ও হাঙরের মনটা হচ্ছে স্বচ্ছ ঠিক আছে এদের মনে কোনো কাদা নেই এটা মনে রাখবে ঠিক আছে ব্যাঙ আর হাঙরের তোমার হচ্ছে মনটা হচ্ছে স্বচ্ছ মানে এদের মনে কোনো কাদা নেই
এই হ্যাং আর হাঙ্গার তরুণাস্থিতি হচ্ছে তোমার হচ্ছে কি এই যে হায়ার বা স্বচ্ছ তরুণাস্থিতি। তারপরে স্থিতিস্থাপক বা ইলাস্টিক বা হচ্ছে পিক তরুণাস্থিতি কোনগুলোকে বলে? হ্যাঁ, এটা একটা তোমার হচ্ছে শর্টকাট আছে, এটা দেখো ট্রিপলি দিয়ে মনে রাখো, ট্রিপলি। ট্রিপলি ইতে কি, ইতে হচ্ছে তোমার হচ্ছে এক্সটার্নাল ইয়ার, দেখো তোমার বাংলায় লেখা আছে কি বহির্গণ, এক্সটার্নাল ইয়ার। আরেকটা ইতে কি তোমার হচ্ছে এপিক্লেটিস, মনে পড়ে এটা কি ছিল? আসবে আমার এই চ্যাপ্টার শ্বাসক্রিয়া প্রশ্নে এটা আছে। এপিগ্লটিস কি? আলজিওপা, তোমার বাংলায় লেখা আছে তো, আলজিওপা লেখা আছে না? এই যে আলজিওপা তো অনুষ্ঠিত, আলজিওপা ইংলিশ হচ্ছে এপিগ্লটিস। আর হচ্ছে তোমার এটা একটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী, এই তিনটে তিনটা ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। এই ট্রিপলি দিয়ে মনে রাখো, একটা হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, আরেকটা এটা হচ্ছে এপিগ্লটিস বা হচ্ছে তোমার হচ্ছে আলজিওপা, আর একটা এটা হচ্ছে তোমার হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এই তিনটা হচ্ছে তোমার হচ্ছে স্থিতিস্থাপক ইলাস্টিক বা হচ্ছে পিক তরুণাস্থিতি। আর তোমার হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থিতি মানে কি, এই তোমার হচ্ছে এটা ম্যাট্রিক্সে তোমার হচ্ছে শ্বেত পদার্থগুলো বা শ্বেত অঞ্চল পদার্থগুলো সবচেয়ে বেশি থাকে। এটা হচ্ছে দুই কষলকার মধ্যবর্তী তরুণাস্থিতিটা। আর চুনময় বা ক্যালসিফাইড, বুঝতে পারছো চুনময় মানে কি, তোমার ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে কি ক্যালসিয়াম ফসফেট কোথায় সবচেয়ে বেশি থাকে, যেটা সবচেয়ে তোমার হচ্ছে শক্ত হয় সেখানে হিউমেরাস আর হচ্ছে ফিমারের মতো এই তরুণ পাওয়া। এই এক্সাম্পলগুলো খুব সুন্দরভাবে শিখবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখান থেকে প্রশ্ন আসে প্রায় 2-3 বছরই আসে, প্রায় 1-2 বছর পর আসে। এখানে আরেকটা জিনিস তোমাদের স্কিপ হয়ে গেছে, মানে সেটা লেখা আছে হয়তো তোমাদের। আচ্ছা বলো তো, মানবদেহের কোন হাড়টা দেখতে দীর্ঘ ষষ্ঠীর মতো? বলো। হ্যাঁ, দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে মানবদেহের কোন হাড়টা? বলো। বলতে পারবে কেউ? এটা ফিমার না, এটা হচ্ছে তোমার হচ্ছে কি ফিবুলা, ফিবুলা। দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে, দীর্ঘ ষষ্ঠী মানে কি লম্বা একটা লাঠির মতো দেখতে, বুঝছো? এটা হচ্ছে তোমার হচ্ছে ফিবুলা, দেখো ওই লেখা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, চাষে করতে এই দীর্ঘ ষষ্ঠীর মতো দেখতে। আর নিচের কোন সেটা হচ্ছে ফিবুলা। এরপরে আসো, এরপরে এই চ্যাপ্টারে গান, এই চ্যাপ্টারে আর কিছু আছে সেগুলো হচ্ছে লিঙ্কটা করে নিবা। ওই যে তোমার হচ্ছে আমরা তোমার কি ছিল, বিভাগ ছিল, আর আরেকটা জিনিস আপনারা তোমার দেয়নি, সেটা তোমার হচ্ছে অস্থি, অস্থি অস্থি ভাঙা ছিল না চ্যাপ্টারের শেষে? হ্যাঁ, অস্থি ভাঙা ছিল না, ভাঙা ছিল না। তোমার হচ্ছে অস্থি ভাঙা কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, এটা একটু বই থেকে নিও, এখানে যদি আলোচনা করে নেই, কারণ তোমার মেইন অংশ যেটা বলছিলাম ওই হাড় আগে নিয়ে ওখান থেকে প্রশ্ন আসবে, অত পেঁচানো দরকার নেই, ওই জিনিসগুলো মাথায় রাখবা, খুব সুন্দরভাবে তাইলেই হবে। মানে এত কিছু বলতে দরকার টিচার হবে না, এগুলো প্রশ্ন আসবে লেখা থেকে। এরপর পরের চ্যাপ্টার যেটা ছিল যে তোমার শোষণ, পরের চ্যাপ্টারে আসো যে শোষণ তন্ত্র। দেখো শোষণ তন্ত্রে আসি, শোষণ তন্ত্রে আসার আগে তোমার হ্যাঁ শোষণ তন্ত্রে আসো। শোষণ তন্ত্রের মেইন অঙ্গের নাম কি? শোষণ তন্ত্রের মেইন অঙ্গের নাম কি? ফুসফুস। ফুসফুস, ফুসফুসের আবার কি বলে হয়? পিলুরা বলে। ফুসফুসের গঠন ও কার্যকরী এককের নাম কি? গঠনগত কার্যকরী এককের নাম কি? কার্যকরী একক কোনটা? অ্যালভিওলাস, তাই না? অ্যালভিওলাস। আচ্ছা বলো তো অ্যালভিওলাসের প্রাচীরটা কতটুকু পুরু? 0.1 মাইক্রোমিটার। অ্যালভিওলাসের প্রাচীরটা হচ্ছে 0.1 মাইক্রোমিটার পুরু, এটা মনে রাখবা এই ফর্মুলাটা। তারপরে এখানে আমরা যেটা করব তোমার হচ্ছে একটু শর্টকাটে আমরা একটু দেখাই দেব মেইন জিনিসটা। আমরা একটু ছক আকারে করব জিনিসটা, যে তোমার হচ্ছে শোষণ তন্ত্রটাকে আমরা একটু ছক আকারে করব। দেখো যে শোষণ
ব্যবস্থাটা আছে সংস্থাটা বলতে গেলে বা হচ্ছে শোষণ তন্ত্রের গণনা কেন এটা দেখো প্রথমে কি হয় তিনটা জিনিসের সাথে রিলেটেড এই ছকের মধ্যে অনেক কিছু চলে আসবে একটা হচ্ছে তোমার হচ্ছে গ্যাসীয় পরিবহন একটা হচ্ছে গ্যাসীয় পরিবহনের আগে হচ্ছে তোমার হচ্ছে গ্যাসীয় বিনিময় আগে বিনিময় তারপর হচ্ছে গ্যাসীয় পরিবহন গ্যাসীয় পরিবহন একটা কি হবে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কোষীয় শোষণ হবে এই চ্যাপ্টারের মেইন জিনিসগুলো হচ্ছে এগুলা আরো কিছু তোমার হচ্ছে জ্ঞানটা বলে দেওয়া আছে পড়ো ভাষা নিয়ে বলে দিতে হবে এখানে যেটা বলবো এখানে অনেক চলে আসবে এই যে গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝতেছো শোষণ তন্ত্রে আমাদের কি গ্যাসীয় বিনিময় বলতে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আমরা কি বাতাস থেকে নিচ্ছি না এই যে এটা আমাদের যে পরিবেশ আর হচ্ছে আমাদের ফুসফুস বা হচ্ছে আমাদের শোষণ অঙ্গের সাথে যে তোমার বিনিময়টা হচ্ছে গ্যাসীয় বিনিময় অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমরা পরিবেশ থেকে আমাদের মানবদেহে নিচ্ছি কিসের মাধ্যমে ফুসফুসের মাধ্যমে বা শোষণ অঙ্গের মাধ্যমে এই যে গ্যাসীয় বিনিময়টা মানে হচ্ছে এটাই যে তোমার হচ্ছে শোষণ অঙ্গ আর হচ্ছে বাইরের পরিবেশের মধ্যে এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের আদান প্রদানটা হচ্ছে গ্যাসীয় বিনিময় এই গ্যাসীয় বিনিময় হলো অক্সিজেন ঢুকলো বা কার্বন ডাই অক্সাইড বাইরে হলো এখন এই অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা কেমন হবে সেটা আলোচনা করা হয় এখানে গ্যাসীয় পরিবহন এটা কিসে হতে হয় রক্তের মাধ্যমে হয় রক্তে গ্যাসীয় পরিবহন কোথায় রক্তে হয় না এটা গ্যাসীয় পরিবহন হয় রক্তে আর এটা গ্যাসীয় পরিবহন কোথায় হয় শোষণ অঙ্গ ও পরিবেশের মধ্যে শোষণ অঙ্গ ও পরিবেশের মধ্যে তারপরে কোষীয় শোষণ কোথায় হয় কোষীয় শোষণ পরে আসছে পরে একদম সবার লাস্ট পার্টে এখন দেখো এই গ্যাসীয় বিনিময় হচ্ছে দুই প্রকার এখানে সবকিছু চলে আসবে ঠিক আছে পুরো চ্যাপ্টার এখানে আমি ক্লিয়ার দেব সামনে দিয়ে এই যে তোমার হচ্ছে গ্যাসীয় বিনিময়টা হচ্ছে দুই প্রকার একটা কি তোমার প্রশ্বাস একটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস মানে কি শ্বাস গ্রহণ আর নিঃশ্বাস মানে কি শ্বাস ত্যাগ এটার মধ্যে প্রশ্বাসটা হচ্ছে তোমার সক্রিয় প্রক্রিয়া মানে এটা কোনো এনার্জি লাগে সক্রিয় প্রক্রিয়া শ্বাস গ্রহণ করতে গেলে তোমার হচ্ছে এনার্জি লাগে সক্রিয় প্রক্রিয়া আর নিঃশ্বাসটা হচ্ছে তোমার হচ্ছে শ্বাস ত্যাগটা এটা হলে এটা অটোমেটিক্যালি হবে নিষ্ক্রিয় প্রক্রিয়া বুঝতে পারছো এখন এটা গেলে একদম গ্যাসীয় বিনিময়ের পার্টটা হচ্ছে এটার সাথে রিলেটেড এখন আসলে তোমার মেইন পার্ট যে গ্যাসীয় পরিবহন এটা খুবই ইম্পর্টেন্ট গ্যাসীয় পরিবহন আচ্ছা বলো তো মানবদের শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে কত বলো এখন পূর্ণাঙ্গ মানুষের দেহে আমি লেকচার বড় করবো না জাস্ট এইটা একটু বড় পূর্ণাঙ্গ মানুষের দেহে যে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে তোমার হচ্ছে শোষণের হার প্রতি মিনিটে কত মানে শ্বাস প্রশ্বাসের হার প্রতি মিনিটে কত কয়বার নেয় বলো 14 থেকে 18 বার পার মিনিট 14 থেকে 18 বার পার মিনিট করে 1 মিনিটে 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নেয় একজন মানুষ একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ তোমার 1 মিনিটে 14 থেকে 18 বার শ্বাস প্রশ্বাস নেয় শিশুর ক্ষেত্রে এটা কত শিশুর ক্ষেত্রে বলো তো আরো বেশি হয় কত শিশুর ক্ষেত্রে এই শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে মিনিটে কত জানো अराउंड 40 বার যদি বাসায় কোনো ছোট বাচ্চা থাকে তাহলে দেখবা শ্বাস প্রশ্বাস কত দ্রুত নেয় তাহলে হচ্ছে কি শিশুর ক্ষেত্রে তোমার হচ্ছে 1 মিনিটে 40 বার শ্বাস প্রশ্বাস নেয় এই ইনফরমেশনটা মনে রাখবা এখন আসলে তোমার হচ্ছে গ্যাসীয় পরিবহনটা হচ্ছে দুই ধরনের একটা কি হবে অক্সিজেন পরিবহন আর একটা কি হবে কার্বন ডাই অক্সাইড পরিবহন দুইটার মেকানিজম আলাদা গ্যাসীয় পরিবহন একটা হচ্ছে অক্সিজেন পরিবহন একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন দুইটার মেকানিজম পুরোপুরি আলাদা কার্বন ডাই অক্সাইড পরিবহন এই দেখো অক্সিজেন পরিবহন হয় দুই ভাবে একটা হচ্ছে তোমার দ্রবীভূত অবস্থায় রক্তে দ্রবীভূত অবস্থায় আর একটা কি বলতো রাসায়নিক যৌগ রূপে এই দ্রবীভূত অবস্থায় তোমার যে অক্সিজেনটা পরিবহন হয় আমাদের দেহে সেটা অ্যারাউন্ড হচ্ছে 0.2 মিলিলিটার অক্সিজেন পার 100 ml রক্ত আমরা যদি 100 ml রক্ত নেই তাহলে সেখানে তোমার হচ্ছে অক্সিজেনটা দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত মানে কি তোমার হচ্ছে কি ওই রক্তের মধ্যে এটা কি সলুবল হয়ে গেছে অক্সিজেনটা সেই রকম অবস্থায় দ্রবীভূত অবস্থায় তোমার হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন হয় 0.2 ml অক্সিজেন 100 ml রক্তের মধ্যে
মধ্যে 100 ml রক্তের মধ্যে 0.2 ml অক্সিজেন দ্রবীভূত অবস্থায় তোমার হচ্ছে পরিবহন হয়। আর রাসায়নিক যৌগরূপে যেমন হচ্ছে অক্সিহিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে। অক্সিহিমোগ্লোবিন তোমার হচ্ছে কি, যেমন যে হিমোগ্লোবিন কি Hb যদি দেখায় তাহলে হচ্ছে প্লাস হচ্ছে অক্সিজেন HbO2, এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এই যে HbO2 তৈরি করলো, এটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিনের এই রিঅ্যাকশনটা হচ্ছে তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে উভমুখী বিক্রিয়া, ঠিক আছে? আমাদের ব্লাডে যখন অক্সিজেনটা যায় তখন সেটা হিমোগ্লোবিনের আরবিসি হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, আবার যখন প্রয়োজন পড়ে আবার হচ্ছে ভাঙা তোমার হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে আসে, আবার হচ্ছে হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়, অক্সিজেন আলাদা হয়ে যায়। এই অক্সিহিমোগ্লোবিন বা কি, এটা কি রাসায়নিক যৌগ না? এই রাসায়নিক যৌগের মাধ্যমে আবার হচ্ছে আমাদের দেহে অক্সিজেনটা পরিবহন করতে পারে। এইটা হচ্ছে কত, দ্রবীভূত অবস্থায় অ্যারাউন্ড হচ্ছে 2%, তোমাদের বই লেখা আছে, সবগুলো একসাথে বলতেছি। তোমার হচ্ছে দ্রবীভূত অবস্থায় 2% রক্ত পরিবহিত হয় অক্সিজেন পরিবহন করে। দ্রবীভূত অবস্থায় রক্ত আমাদের হচ্ছে রক্তে দ্রবীভূত অবস্থায় অক্সিজেন 2% আমাদের রক্তে পরিবহিত হয়, আর এটা হচ্ছে 98%, সবগুলো তোমাদের বই লেখা আছে 98%, ঠিক আছে? যদি বলি যে আমাদের মানব দেহে তোমার হচ্ছে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় কত পার্সেন্ট রক্তে প্রবাহিত হয়, এটা হচ্ছে 2%। আমি যদি 100 সাপোজ ধরে নাও, মনে করো যে আমি তোমার হচ্ছে 100টা অক্সিজেন অণু নিয়েছি, তাহলে তার মধ্যে 98টা যাবে হচ্ছে তোমার যে এটা অক্সিহিমোগ্লোবিন তৈরি মাধ্যমে তোমার হচ্ছে কি পরিবহন হবে, আর তার মধ্যে 2টা যাবে হচ্ছে তোমার হচ্ছে দ্রবীভূত অবস্থায় তোমার হচ্ছে পরিবহন। আর একটা জিনিস, এই ইনফরমেশনটা যেটা বলছি এটা পরীক্ষায় আসে, তোমার হচ্ছে দেখা যায় যে দ্রবীভূত অবস্থায় তোমার হচ্ছে 100 ml রক্তের মধ্যে 0.2 ml অক্সিজেন প্রবাহিত হয়, এটা ডিরেক্ট চলে আসে। এখন চলে আসে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আরো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তিন ভাবে হয়, তিন ভাবে। একটা হচ্ছে তোমার হচ্ছে একটা কার্বনিক যৌগ হিসেবে, বা তুমি বলতে পারো যে H2CO3 অবস্থায় কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে দ্রবীভূত অবস্থা, এই যে এই কনসেপ্ট দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত অবস্থায় তোমার হচ্ছে কি দ্রবীভূত নাকি তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যদি দ্রবীভূত হয় আমাদের রক্তের পানির সাথে, রক্তের পানি আছে প্লাজমা পানিতে, তাহলে কি হবে, H2CO3 তৈরি হবে না, এই কার্বনিক অ্যাসিড তৈরির মাধ্যমে আমাদের হচ্ছে রক্তটা তোমার কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয়, অ্যারাউন্ড হচ্ছে এভাবে পরিবর্তিত হতে পারে কত পার্সেন্টে সেটা পরে তোমার হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের পরিবহন হতে পারে দ্রবীভূত অবস্থায়, সেটা কি হিসেবে তোমার হচ্ছে যে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে, কার্বন ডাই অক্সাইডের সাথে পানি মিশতে পারে কার্বনিক অ্যাসিড। আরেকটা কিভাবে হতে পারে, আরেকটা রাসায়নিক যৌগ হিসেবে, কি রাসায়নিক যৌগ, তোমার হচ্ছে কি কার্বামিনো রাসায়নিক যৌগ, এটা হচ্ছে কার্বামিনো রাসায়নিক যৌগ হিসেবে তোমার পরিবহনটা হতে পারে, কার্বামিনো রাসায়নিক যৌগ। এখন এই কার্বামিনো রাসায়নিক যৌগটা দুই ধরনের হবে, যদি সেটা হতে পারে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে, আরেকটা হতে পারে তোমার হচ্ছে কার্বামিনো প্রোটিন রূপে। কার্বামিনো প্রোটিন রূপে, এগুলো সবগুলো সামারি করছে, কার্বামিনো প্রোটিন রূপে। কার্বামিনো হিমোগ্লোবিন মানে কি, হিমোগ্লোবিন কোথায় থাকে, আরবিসি থাকে, এই যে আরবিসি তে, রক্তের আরবিসি তে কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা হয় এই কার্বামিনো হিমোগ্লোবিন এই যৌগের মাধ্যমে। আর প্লাজমায় প্রোটিন বলছি যেহেতু, কার্বামিনো প্রোটিন রূপে কোথায় হয়, প্লাজমায় হয়, প্লাজমায় রক্তের প্লাজমায় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা হয় কার্বামিনো প্রোটিন রূপে। এক কথায় অনেকগুলো চলে আসছে কিন্তু আমার ইনফরমেশন। তারপরে দেখো 3 নাম্বারটা যেটা আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি তোমার বাইকার্বনেট হিসেবে, HCO3- বাইকার্বনেট রূপে আবার আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হইতে পারে। এটা হইতে পারে তোমার দুই ভাবে, একটা হইতে পারে সোডিয়াম বাইকার্বনেট পাবে, এই রূপে হইতে পারে ব্লাডের মধ্যে, আবার হইতে পারে হচ্ছে তোমার যে পটাশিয়াম বাইকার্বনেট। এখন সোডিয়াম বাইকার্বনেট রূপে কোথায় ইয়া হবে, এটা হচ্ছে তোমার প্লাজমায়, রক্তের প্লাজমায় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয় সোডিয়াম বাইকার্বনেট রূপে। আর পটাশিয়াম বাইকার্বনেট কোথায়, এটা হচ্ছে লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে বা হচ্ছে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকায় হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট রূপে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহিত হয়। আর সোডিয়াম বাইকার্বনেটটা হচ্ছে তোমার হচ্ছে রক্তের প্লাজমায় তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় তোমার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট রূপে। তারপরে যে তোমার হচ্ছে কার্বামিনো যৌগ রূপে দুই ভাবে হতে পারে, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো প্রোটিন। কার্বামিনো হিমোগ্লোবিন হচ্ছে আরবিসিতে, আর কার্বামিনো প্রোটিন হচ্ছে প্লাজমাতে। আর দ্রবীভূত অবস্থায় পরিবহন হয় কি হিসেবে, বাইকার্বনেট তোমার হচ্ছে কার্বনিক অ্যাসিড রূপে, H2CO3 রূপে। এখন দেখো এটার মধ্যে কোনটা কত পার্সেন্ট, এই যে কার্বামিনো রাসায়নিক যৌগ এমএ ফর্মেশন হয় 27% কার্বন ডাই অক্সাইডের পরিবহন হয় এভাবে,
আর কার্বনেটেড এটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রুপ, এটা হচ্ছে 65% কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় এইভাবে। আর হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে অনলি 5%, এটা হচ্ছে 5% কার্বন ডাইঅক্সাইড পরিবহন হচ্ছে এটা। 27% হচ্ছে কার্বনের যৌগ রূপে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, 5% অনলি হচ্ছে দ্রবীভূত অবস্থায়, আর 65% হচ্ছে তোমার হচ্ছে বাইকার্বনেট রূপে। আর কোষীয় শোষণটা কি ছিল? কোষীয় শোষণ হচ্ছে তোমার কি গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, তারপরে তোমার হচ্ছে ক্রেবস চক্র, তারপরে কি তোমার হচ্ছে এসিটাইল কোএনজাইম সৃষ্টি, সিস্টেম কোএনজাইম সৃষ্টি বা প্রোডাকশন। তারপরে হচ্ছে তোমার আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে ইপিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে এগুলো হচ্ছে তোমার হচ্ছে কোষীয় শোষণের অংশ। আমাদের মোটামুটি কোষীয় শোষণ বলতে এই কয়টা জিনিস নিয়ে করতে যে এইভাবে তোমরা হচ্ছে এখানে যতগুলো বলছি না, এখান থেকে একটা এমসিকিউ পাবে, এখান থেকে আসে একটু বেশি আসে, অনেকগুলো ইনফরমেশন বলছি, কোথায় হয়, কত পার্সেন্ট হয়, কি হয়, সবগুলো কিন্তু চলে আসছে। এই ছকটা একটু মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখো যে বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। আর তোমার অক্সিজেনের পরিমাণটা হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 20%। এখন যদি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটা যদি আমি 0.25% বাড়াই দেই, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যদি আমি হচ্ছে 0.25% বাড়াই দেই, তাহলে আমার যে শ্বাসক্রিয়ার হারটা দ্বিগুণ হয়ে যাবে, মানে যে শ্বাস প্রশ্বাসের হারটা আমার হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। আবার যদি বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনটা যদি আমি এই 20% থেকে কমাই একদম 5% নিয়ে আসি, একদম 5% নিয়ে আসি, তাহলেও কিন্তু আমার কি আমার শোষণ হারটা দ্বিগুণ হয়ে যাবে। শোষণ হার দ্বিগুণ হবে। এটা কি বুঝছো? আমি যেটা বললাম এখানে বায়ুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিলে কি তোমার শোষণ হার দ্বিগুণ হবে না? অক্সিজেন কম যাবে। আবার আমি যদি বায়ুর মধ্যে অক্সিজেন লেভেলটা কমাই দিই, একদম 20% থেকে 5% নিয়ে আসি, তাহলে তুমি তো 14 থেকে 18 বার নিলে ওই পরিমাণ অক্সিজেন পাবা না, তাহলে তোমার শোষণ হারটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। 14 থেকে 18 থেকে দ্বিগুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 28 থেকে 34 এরকম হয়ে যাবে। এটা মনে রাখবা। আর এই পাশে পিছনে যে তোমার হচ্ছে ইয়াগুলো দেওয়া আছে, ওগুলো দেওয়া আছে, এটা নিজেরাই করবে, ঠিক আছে? আর যে তোমার এই আমি যতগুলো ইনফরমেশন বলছি এখানে সুন্দরভাবে বোঝানো আছে, আর কিছু তোমার জ্ঞানমূলক কথা আছে, এগুলো তোমার বাসায় করে নিতে হবে, বলার মতো কিছু নাই, বোঝানোর মতো আমার কিছু নেই, বুঝছো? আরেকটা কথা না বললেই নয় যে তোমার তোমার ডান ফুসফুসে দেখো লোবিউল কয়টা থাকে বলতো? ডান ফুসফুসে লোবিউল থাকে 10টা, আর বাম ফুসফুসে লোবিউল থাকে হচ্ছে 8টা। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিয়াটা, এই যে ট্রাকিয়াটা তোমার যে ট্রাকিয়ার একদম শেষ ভাগটা, ট্রাকিয়ার শেষ ভাগটা আসে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তোমার ডান, এটাকে বলে লোব, ডান লোব, আর একটা হচ্ছে তোমার হচ্ছে একটা কি, এটা ডান, এটা হচ্ছে বাম লোব, বাম লোব। দেখা যায় যে ডান লোবটা হচ্ছে 3 ভাগে ভাগ হয়, 3 ভাগে, এই 3 ভাগে ভাগ হয় 3টা পার্টে, আর বাম লোবটা হচ্ছে 3 ভাগে ভাগ হয়। আর ভাগে যেটা হবে সেটা হচ্ছে লোব। এটা মনে রাখবা, ডান লোবটা হচ্ছে তোমার হচ্ছে 3টা লোব, 3টা, তাকে 3টা লোব, লোব বলছে লোবিউল বলে, আর এটা হচ্ছে বামটা হচ্ছে 2 ভাগ, নট লোবিউল। ট্রাকিয়ার শেষ ভাগটা আসে এইভাবে ভাগ হয়ে যায় নালীটা, সেটা ডানে হচ্ছে তোমার হচ্ছে কি ডান ফুসফুসে 3টা দিয়ে প্রবেশ করে, একটা, 3টা, আর বামে হচ্ছে 2টা। এই জন্য 3টা লোব হচ্ছে ডানে আর বামে হচ্ছে 2টা। কিন্তু যখন আমি লোবিউল বলবো, লোবিউলের ক্ষেত্রে হচ্ছে 10টা। এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এগুলো দেখা জানতে হবে না। আর যে জ্ঞানমূলক কথাগুলো আছে ওগুলো বাসা করে নিন। আরেকটা জিনিস মনে রাখবে, ট্রাকিয়া বা শ্বাসনালীতে তোমার 16 থেকে 20টি তোমার সিয়াক্রিটিক অনুমতি থাকে, এটা অনেক বেশি আসে। কয়টা অনুমতি থাকে ট্রাকিয়া বা শ্বাসনালীতে, বুঝছো? আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আসলে আর তোমাদের কি সময় আছে? সময় আছে বলতে তোমাদের কি পরীক্ষা কবে দিতে হবে? কবে পরীক্ষা কবে? যাই হোক সময় নাই, ঠিক আছে? যতটুকু সময় পাচ্ছ একটু মনোযোগ দিয়ে পড়ো। চল।